ঘড়ির দিকে তাকাতে দেখলাম রাত 11টা। বুঝলাম না এত রাতে শানের কি কাজ থাকতে পারে। তখনই শাশুড়ি মা হাঁপাতে হাঁপাতে এলেন। ওনাকে দেখে আমি একটু আশ্চর্যিত হলাম। এত রাত হয়ে গেছে, উনি এখনো ঘুমাননি? এত বড় বাড়িতে আমরা শুধু 4 জন মানুষ। আমি, মা, শান আর রহিমা খালা। সেখানে শান্ত বাসায় নেই। এখন আমরা 3 জন আছি। মায়ের শরীর খারাপ, তাই ওনাকে খাইয়ে দিয়ে ঘুমাতে বলে আসলাম। কিন্তু উনি না ঘুমিয়ে এখানে চলে আসছে। আমি মায়ের কাছে গিয়ে বললাম, কি ব্যাপার মা, তুমি এখনো ঘুমাওনি? তোমাকে না বললাম রেস্ট নিতে? না, ঘুমাচ্ছিলাম না। তখনই মনে হলো তোর একটা জিনিস আমি নিয়ে গেছিলাম, কিন্তু বলা হয়নি। আমি একটু অবাক হলাম, আমার মাথায় আসছে না আমার এমন কি জিনিস আছে যেটা উনি নিতে পারে। আমি বললাম, কি জিনিস? আরে, তোর নাইট ক্রিম। এইবার আমি দ্বিগুণ অবাক হলাম আর অজান্তে বলে উঠলাম, নাইট ক্রিম মানে? আমি তো কোনো নাইট ক্রিম ইউজ করি না। শাশুড়ি মা কপাল কুঁচকে বলে, তুই ইউজ না করলে তোর রুমে আসলো কেমনে? আমি তো জানি না। শাশুড়িমা হেসে বললেন, দূর পাগলি, তুই ব্যবহার করিস কিন্তু তোর মনে নেই হয়তো, না হলে তোর ঘরে পেতাম না। কিন্তু একটু আশ্চর্য হলাম, ক্রিম অন্য একটা কৌটায় রেখেছিস, ওটা বক্স কই? মায়ের কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। কিসের নাইট ক্রিমের কথা বলে, যেখানে আমি ইউজই করি না? এখন আবার বলছে ক্রিমের বক্স চেঞ্জ করে রাখছিস, মানেটা কি? আমি শাশুড়ি মাকে ফিরতি প্রশ্ন করে বললাম, আচ্ছা কই ক্রিমটা দেখাও তো। শাশুড়ি মা আমার হাতে ক্রিমটা দিল। ক্রিমটা দেখার সাথে সাথে আমার চোখ কপালে উঠে, আরে, এটা তো শান আমাকে যে ক্রিমটা দিয়েছিল ওটা। তাহলে সেটা নাইট ক্রিম? আমি মাকে বললাম, তুমি জানো কিভাবে এটা নাইট ক্রিম? মানে বক্স তো লেখা নাই। আর তুমি এটা পাইছো কই? আমার ক্রিমটা শেষ হয়ে গেছিল, ভাবলাম তুই কোনো নাইট ক্রিম ইউজ করলে তোর থেকে নিয়ে নিব, তাই তোর রুমে আসলাম। কিন্তু তুই বাসায় ছিলি না, তাই আমিও একটু খুঁজে দেখলাম। তখনই ক্রিমটা চোখে পড়লো। ক্রিমের মুখ খোলা ছিল, তাই দেখতেই বুঝে গেলাম, কারণ আমিও এটা ইউজ করি। কিন্তু এটা বুঝলাম না, তুই একটা বক্স চেঞ্জ করে অন্য ক্রিম বক্সে রাখলি কেন? অন্য মানুষ তো বুঝ না এটা ইউজ না করলে। শাশুড়িমার কথা শুনে আমার শরীর রাগে জ্বলে ওঠে। উনি না বুঝলেও আমি ঠিক বুঝতে পারলাম যে এটা শানেরই কাজ। শানের কারণে ওই দিন আমি আমার ফ্রেন্ডের কাছে অপমানিত আর হাসির পাত্র হয়েছি। আর ওনাকে যখন বললাম, উনি তখন ভাবে কথাটা বলেই যে উনি কিছু জানে না। কত বড় মিথ্যুক! আমার সামনে শুধু ভালো সাজার অভিনয় করে। আজকে একবার শুধু বাসায় আসুক, তার একদিন আর আমার যে কয়দিন লাগে। আমি মাকে বললাম, আচ্ছা, এটা কোনো সাইড এফেক্ট আছে? কথা বলার সময় আমার গলা ধরে আসছিল। আমি কোনো রকম নিজেকে সামলে নিলাম। শাশুড়িমা বলল, না, তবে দিনের বেলায় সূর্যের আলো মুখে পড়লে মুখ কালো হয়ে যায়। ব্যাস এইটুকু যথেষ্ট আমার জন্য। শাশুড়ি মায়ের কথা শুনে আমার ওই দিনের কানটা আবার মুখ ফুটে বের হতে চাইছে। এখন শুধু আমি ওনাকে এটাই জিজ্ঞেস করব যে উনি আমাকে সবার হাসির পাত্র বানিয়ে কি মজা পেলেন। আমি চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিলাম, যাতে রাগে বশে মাকে কিছু না বলে ফেলি। আচ্ছা মা, এইবার গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। কাল সকালে আমি তোমাকে একবার চেক আপ করিয়ে আনবো যাব, কিন্তু তার আগে বলো শান কই? শানের কথা শুনলে এখন আমার রাগ বাড়ছে, কিন্তু আমি তো নিজেই জানি না শান কোথায়। শান কোথায়? এত রাত অব্দি বাহিরে থাকে না? মাকে যদি সত্যি বলি তাহলে মা চিন্তা করতে পারে এমনিতে অসুস্থ মানুষ। তাই আমি সত্যিটা লুকিয়ে মাকে বললাম, মা, শান ওয়াশরুমে আছে, কিছু কি লাগবে? না, দেখি নাই তো, এজন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা তোরা ঘুমা, সকালে কথা হবে। মা চলে গেল। আমি ধূপ করে বিছানায় বসে পড়লাম। মনে মনে শানের 14 গোষ্ঠী উদ্ধার করে দিলাম। এখন যদি শান আমার সামনে থাকতো, হয়তো ওনাকে আমি মেরেই ফেলতাম। এখন শুধু অপেক্ষায় আছি কখন উনি আসবে। নির্জন রাস্তাটা কিছুক্ষণের মধ্যে কিছু
মানুষ দৌড়ে আসলো, যদিও বেশি না। রাস্তার আশেপাশে যে কয়েকটা দোকানপাট আছে সেখানে মানুষেরা, কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই বলাবলি করছে যে ভাগ্যিস ঠিক সময় ট্রাকটা ড্রাইভারটা গাড়িটা সরিয়ে নিয়েছিল, আর গাড়িটা ব্রেক করতে না পেরে সোজা একটি গাছের সাথে ধাক্কা লেগেছে। না হলে মেয়েটার লাশও খুঁজে পাওয়া যেত না। সবাই দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না কেউ। মেয়েটার শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে, মাথাটা স্টিয়ারিংয়ে লেগে বেশ খানিকটা ফেটে গেছে, যেখান থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। এখনো বেঁচে আছে, যদি হসপিটাল নিয়ে যাওয়া হয় বেঁচে যাবে, কিন্তু একটা মানুষও এগিয়ে আসছে না। সবাই সার্কাস দেখছে, তারা ভীত, পুলিশকে ভয়ে। তখনই সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল তিমির। এখানে ওর আর শানের একটা ক্লোজ ফ্রেন্ড বাস ছিল। এতদিন পর তিমির এসেছিল, তাই ওরা ফ্রেন্ডরা মিলে আড্ডা দিল কিছুক্ষণ। শানও ছিল। এইমাত্র সবাই যে যার বাসায় যাওয়ার জন্য বেরুলো। অনেক রাত হয়ে গেছে। তখনই এত রাতে এই রাস্তার পার করার সময় রাস্তায় এত ভিড় ছিল, অবাক হলো তিনি। যদিও এই সময় সচরাচর এই রাস্তায় বেশি মানুষ থাকে না। তিনি রাস্তার পাশেই ওর গাড়িটা দাঁড় করালো। গাড়ি দাঁড় করিয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেল। দেখতে পেল একটা ভাঙচুরা গাড়ি পড়ে আছে। সেখানে মানুষের এত ভিড়, সবাই গোল করে চারপাশে দাঁড়িয়ে। তিমির কৌতূহল হলো দেখা যে কি হয়েছে। অ্যাক্সিডেন্টের জায়গায় গিয়ে মানুষজন ঠেলে একটু সামনে যেতে তিমিরের মেয়েটার ড্রেসটা দেখে বড্ড চেনা চেনা লাগলো। তিমির একজন লোককে জিজ্ঞেস করলো, এই যে ভাইয়া, এখানে কি হয়েছে? লোকটা তিমিরের দিকে তাকিয়ে বলে, অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মেয়ে। আমি বুঝি না এরা গাড়িও চালাতে না জানলে চালায় কেন। এখন যদি মেয়েটাকে হাসপাতালে না নেওয়া হয় মেয়েটা মরেই যাবে। কথাটা শুনে তিমিরের কষ্ট হলো। এখানে এত মানুষ অথচ কেউ মেয়েটাকে হাসপাতালে নিচ্ছে না। মানুষগুলো অদ্ভুত। তিমির এগিয়ে গেল গাড়িটার দিকে। ওর চোখের সামনে কোনো মানুষ মরে যাবে সেটাও দেখতে পারবে না। তিমি মেয়েটাকে তুলতে যাবে, তখনই ওখানে কিছু লোক তিমিরকে বারণ করলো, ধরিয়েন না ভাই, এতে পরে পুলিশের ঝামেলায় ফাঁসতে পারবে। কি দরকার অন্যের জন্য নিজের ঘাড়ে ঝামেলা নেওয়ার? কথাটা শুনে তিমির অনেক রাগ হলো। তারা নিজেরাও সাহায্য করবেন না, অন্য কেউ করলেও এরা দেখতে পারে না। তিমির কারো কথা না শুনে মেয়েটার মাথা স্টিয়ারিং থেকে তুললো। যখনই মেয়েটার মুখ দেখলো, তিমিরের চোখ বেরিয়ে আসার উপক্রম। তিমির চিৎকার করে বলল, ঐশী! তিমিরের মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তিমির ঐশীর গালে ২-৩ বার হাত রেখে বলল, এই ঐশী, তাকা আমার দিকে, কি হয়েছে তোমার? ঐশী কোনো সাড়া শব্দ পেল না। তবে ঐশীর কাছে যেতেই অ্যালকোহলের একটা কটু গন্ধ নাকে ঠেকলো। তাহলে ঐশী কি ড্রিঙ্ক অবস্থায় গাড়ি চালাচ্ছিল? কিন্তু কেন? ও কি জানে না এতে কত বড় রিস্ক আছে? তিমির গা কাঁপছে থরথর করে। তিমি তাড়াতাড়ি ঐশীকে কোলে তুলে নিল। কোলে নিয়ে নিজের গাড়িতেই শুইয়ে দিল। তিমিরের ভয় করছে ভীষণ, কোনো অঘটন ঘটে যাবে না তো। গাড়িটা স্টার্ট দিল তিমির হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে শানকে কল করলো তিমির। ২ বার রিং পড়তে ৩ বার রিসিভ করলো শান। তিমির চিন্তিত হয়ে বলল, শান তাড়াতাড়ি হসপিটালে চলে আয়, সর্বনাশ হয়ে গেছে। তিমিরের এমন কথা শুনে শান ভয় পেয়ে গেল। এইমাত্র তো সবাই একসাথে ছিল, এর মধ্যে আবার কি হলো? শান বলল, কি হয়েছে? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আমার কিছু হয়নি, তবে ঐশী। এইটুকু বলে তিমির থামলো। তিমির কথা বলতে পারছে না, ওর গলা ধরে আসছে, ওর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। তিমিরের এমন ঘুমটুক ভাব দেখে শান গাড়ি ব্রেক কষে বিচলিত হয়ে কণ্ঠে বলল, কি হয়েছে? খুলে বল আমাকে। ঐশী কি? তিমির কান্না করে বলল, ঐশী অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চট্টগ্রাম মেডিকেলে চল। আয়, আমি সেখানে যাচ্ছি। তিমি এর কিছু না বলে ফোনটা কেটে দিল। ওর খুব ভয় লাগছে। ও এখানে একটা প্রার্থনা করছে ঐশী যেন ঠিক থাকে। তিমির ফোন কেটে দিল। শান দ্রুত গাড়ি ঘুরিয়ে নিল বাড়ি এত কাছে এসে, কারণ এখন বন্ধুত্ব সবচেয়ে বড়। রাত প্রায় ১টা। শানের কোনো খবর নেই। আমি পুরো রুমে জুড়ে পায়চারি করছিলাম শান অপেক্ষায়।
সে আসলে আমি ঝগড়া জুড়ে দেব আর আমার প্রশ্নের উত্তর চাইবো। কিন্তু এত রাতে যখন শান এলো না তখন ওর জন্য রাগটা আমার চিন্তায় পরিবর্তন হয়ে গেল। শান কোথায় আছে? এত লেট তো কখনোই করে না। বুকের মধ্যে যেমন টিপ করছে। আমিও বেশ কয়েকবার ফোন দিলাম, বাট শান রিসিভ করলো না। আমার মধ্যে অস্থিরতা বেড়েই চলল। শান ঠিক আছে তো? শানের বাসা থেকে হসপিটালে পৌঁছাতে ঘন্টাখানেক সময় লাগে। হাসপাতালে পৌঁছাতে শান দেখল তিমির উদ্ভ্রান্ত মতো বসে আছে। চুল না মুখে অবস্থায় দেখার মতো না, কান্নাকাটি করে চোখ ফুলে ফেলেছে। শান তিমির কাছে দৌড়ে গেল। কি রে ঐশী, কি খবর? কেমন আছিস এখন? তিমি ভাবলেশহীন ভাবে তাকালো শানের দিকে। তিমিকে এত ভেঙে পড়তে দেখে শানের ভয় লাগছিল। তাহলে কি ঐশীর কিছু বাড়াবাড়ি হয়েছে? তিমি নির্লিপ্ত গলায় বলল, আইসিইউতে আছে, ডাক্তার এখনো কিছু বলেনি, তবে আশা করছি সব ঠিক হয়ে যাবে। কথাটা শুনে শান একটা স্বস্তির নিঃশ্বাস নিল। মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিল, অ্যাটলিস্ট সব ঠিক আছে। এখন ডাক্তার ভালো কিছু বললেই হয়। তিমির একটা বেঞ্চে বসে পড়ল, চোখ বন্ধ করে দুই হাত দিয়ে মুখটা একটু মুছল। মুখে হাত দিতে তিমিরের হুঁশ আসলো। ও বুঝতে পারছে না ওর চোখে পানি কেন। তাহলে তিমি এতক্ষণ কাঁদছিল? ও অবাক হলো ওর নিজের ব্যবহার, দুদিনের পরিচয় একটা মেয়ের জন্য নিজের চোখে পানি দেখে। শানু একটু শান্ত হলো। এত টেনশন ছিল যে রাত কত হয়েছে জানা নেই, কিন্তু বাইরে ঘন কালো অন্ধকার দেখে বুঝতে পারল বেশ রাত হয়েছে। হঠাৎ শানের মনে হলো সোহার কথা। সিট একটা বার জানালো দরকার ছিল, মেয়েটা চিন্তা করছে হয়তো। ভাবতেই শান ফোনটা হাতে নিল। ফোন হাতে নিতে ওর চোখ চড়ক গাছ। যা ভেবেছিল তাই হয়েছে। সোহার আড়লে চিন্তা করছিল। শান দ্রুত ফোনটা ব্যাক করলো। এতক্ষণ শানের জন্য অপেক্ষা করতে করতে আমার চোখটা লেগে এসেছিল। হঠাৎ ফোনের রিংটোন চোখ খুলে হুড়মুড়িয়ে উঠে বসলাম। ফোনের স্ক্রিন আটকাতে দেখলাম শানের ফোন। মনে মনে ভেবে নিলাম একদম বকে দেব। মানুষ এতটা দায়িত্বহীনতা কি করে হয়? এসব ভেবে আমি ফোন ধরলাম। তখনই ফোনের ওপাশ থেকে মিষ্টি একটা কণ্ঠ ভেসে আসলো। সরি সোহা, প্লিজ মাফ করে দাও। আমি জানি না তুমি চিন্তা করছিলে। আসলে একটা সমস্যায় পড়ে গেছি, তাই আর বাড়ি ফিরতে পারিনি। উনি এত সুইট করে বলল যে আমি এত বকা দিব ভাবছিলাম সেগুলো সব ভুলে গেছি। আমি ওনার কথা শুনে চিন্তিত হয়ে বকা দেওয়ার জায়গায় বললাম, কি হয়েছে আপনার? কই আছেন এখন? আর বলো না হাসপাতালে আছি আমি। উনি হাসপাতালে আছে শুনে আমার ভয় অন্তর আত্মা কেঁপে উঠল। ওনাকে কিছু লংলেতে না দিয়ে আমি কাঁপা কাঁপা কণ্ঠে উত্তেজনা হয়ে বললাম, হাসপাতালে কেন? কি হয়েছে আপনার? ঠিক আছেন তো? শান আমাকে শান্ত করার ভঙ্গিতে বলল, আরে আমার পুরো কথাটা শেষ করতে দিবে তো? আমার কিছু হয়নি, কিন্তু ঐশী অ্যাক্সিডেন্ট করেছে, তাই ওর সাথে আছি। ওনার কিছু হয়নি শুনে শান্তি পেলাম, কিন্তু ঐশী কথা শুনে প্রচন্ড খারাপ লাগলো। এখন কেমন আছে ঐশী আপু? শান অবাক হয়ে বলল, তুমি ঐশীকে কিভাবে চেনো? আমি বিরক্ত হয়ে বললাম, এখন সেটা বলার সময় না, আপনি আগে বলুন ওর কি অবস্থা। শান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহর রহমতে ভালো আছে। শুনুন, আমিও একটু তৃপ্তি পেলাম। আচ্ছা তাহলে আমি আসি। শান রাগী কণ্ঠে বলল, পাগল হয়েছে? একদম না, সব ঠিক আছে। তুমি কালকে সকালে আসবে। এখন ঘুমিয়ে পড়ো। এত চিন্তা ঘুম আসে? না আসলেও ঘুমাতে হবে, না হলে আমি এসে কিন্তু অনেক বকবো। ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, আমি সকালবেলা আসবো। বলে উনি ফোনটা কেটে দিল। আমার আর কি, আজকে সারাদিন শপিং করে আমার শরীর এমনিতেই খারাপ লাগছিল, তাই না চাইতে শরীরটা এলিয়ে দিলাম বিছানায়। সকালে ঘুম ভাঙতে দেখলাম সকাল ৮টা বাজে। রাতের রুম যেভাবে রেখেছিলাম সেভাবেই আছে। তার মানে শান আসেনি। আমি ফ্রেশ হয়ে নিলাম যাতে শান আসলে আমি হাসপাতালে যেতে পারি। শাড়ি চেঞ্জ করার জন্য কাবার্ডের কাছে গেলাম একটি শাড়ি নিতে। লালের মধ্যে কালো একটা শাড়ি পছন্দ হলো, কিন্তু সমস্যা হলো শানের জামা কাপড়ের মধ্যে শাড়িটা। আমি আস্তে করে শাড়িটা টান দিলাম যাতে অন্য জামা কাপড় না পরে। তখনই শাড়ির সাথে একটা রঙিন কাগজের চিরকুট পড়লো। দেখে মনে হলো কোনো লাভ লেটার। আমি লেটারটা হাতে নিলাম আর চিরকুটটা খুলে আমার চোখ কপালে উঠে গেল।